সুপ্রভাত, সাথে অভিনন্দন স্যার। আপনার বৈবাহিক জীবন সুখময় হোক। আয়মান সাহেবের ভাষ্যমতে সম্মুখের পুরুষটি আস্ত জাদ্রেল, যে এই মুহূর্তে দৃঢ়তার সহিত জবাব দিল। ধন্যবাদ। আয়মান সাহেব মুখের দশা করুণ করলেন। ফের মনে মনে ওরাই ধন্যবাদটুকু মিষ্টি গলায় বলতে হয়। ওপরওয়ালা মালুম কোন রমণীর জীবনকে কালবৈশাখী ঝড় বানাতে যাচ্ছে আয়মান সাহেবের স্যার। আয়মান সাহেব ফের পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলো আদিফকে। শকুনের ন্যায় চতুর চাহনি তার, কত ছদ্মবেশী সন্ত্রাস পাকড়াও করেছে। তার চোখে এইটুকু জিনিস পড়াটা খুব বেশি আশ্চর্যজনক নয়। আয়মান সাহেবের মুখে মিটিমিটি হাসি ফোটে। উনি বলেন, স্যার, ম্যামকে সাথে নিয়ে এসেছেন নাকি? পাশ থেকে রাজ নামক ব্যক্তিটি বলেন। তা জেনে তোমার কি? আয়মান সাহেব চোখ রাঙানি দিলেন রাজকে। উনি মিটিমিটি হেসে ফের চাইল আদিফের গম্ভীর অননে। বলল, স্যার বলুন না, এনেছেন? আদিফ তীক্ষ্ণ নজর নিক্ষেপ করতেই উনি শক্ত ঢোক গলধকরণ করেন। তবুও জোরপূর্বক কৃত্রিম হেসে আদিফের ইউনিফর্মের হাতা থেকে একটা সূক্ষ্ম জিনিস তুলে এনে বললেন। বুঝতে পারছি, ম্যামকে এনেছেন। আদিফের চোয়াল শক্ত হয়। প্রথমত না বলে গায়ে হাত দিয়েছে, এটা মোটেও কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাণ্ড হতে পারে না। দ্বিতীয়ত সবার সামনে যাত্রা শুরু করেছে। এই যে আদিফের গা থেকে বের করে এনেছে একটা মাত্র লম্বাটে চুল, নিশ্চয়ই এই চুল পরনারীর হবে না, বরং আদিফের নিজের নারীর। চুলটা সে তুলে ধরেছে সবার সামনে। নির্লজ্জের ন্যায় 32 পাটি দাঁত কেলিয়ে হাসছে। আদিফের গায়ে নৌবাহিনীর পোশাকটা না থাকলে আজও আয়মানকে পিষে ফেলতো। এই লোকের বয়স নাকি 40-এর ঊর্ধ্বে, তাকে বলবে। আদিফ গটগট করে চলে গেল। আয়মান সাহেব পেছনে দাঁড়িয়ে আরও কতজনকে সঙ্গে নিয়ে হো হো করে হেসে ওঠে। বলা বলি করে আদিফ স্যার লজ্জা পেয়ে চলে গেছে। এই কথা শুনলে আদিফ তাদের কি করবে তার খেয়াল কে রাখে। খাঁ খাঁ রোদ্দুরে সোনার ন্যায় চকচক করছে ভুবন। নতুন জায়গায় এসে প্রদীপ তার নিদ্রা ভাঙতে এত সময় নেবে কে জানতো। সময়ের কাঁটা কটায় গিয়ে ঠেকেছে দেখলে প্রদীপ তার চক্ষু চরক গাছ হবে নিশ্চিত। প্রদীপ তার মতে ও বেজায় অলস হয়ে গেছে। কাজকর্ম যেমন করা হয় না, তেমনি ঘুমটাও বেড়ে গেছে। পিটপিট করে নেত্রপল্লব খুলে চাইল প্রদীপটা। কয়েক সেকেন্ড স্থবির দৃষ্টে চেয়ে থাকার পর তন্দ্রার রেশ কাটে ও ধীরে সুস্থে উঠে বসে, মাথা ঝাঁকায়। মাথার উপর লোহার ন্যায় ভারী কিছুর উপলব্ধি হচ্ছে, বেশি ঘুমানোর ফল। অথচ কক্ষের আশপাশটা দেখেও গুণাক্ষরেও বুঝতে পেল না বেলা বেজে গেছে 11টা। প্রদীপ্ত চুলগুলোকে হাত খোপা করে নিল। অকস্মাৎ আদিবের কথা স্মরণ হতে বিছানার পাশের অংশে চাইল। নেই, হয়তো ওয়াশরুমে। এইটুকু ভেবে শুধু চোখ ফিরিয়েছিল প্রদীপ্তা। তন্মধ্যেই ওর দৃষ্টি আটকায় দেওয়াল ঘড়িতে। প্রদীপ্তা নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে নারাজ। এত বেলা কখন হলো? ওর শরীর ঝাঁকুনি খেলো। আদিফ কি বাড়িতে আছে আদেও? ও তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে নিতেই হাতের কাছে নিজের ফোনের দেখা মিলল। যার নিচে অবস্থান করছে এক টুকরো সাদা কাগজ। কাগজটা আকর্ষণীয়। প্রদীপ্তা এর আগে এই স্থানে এমন কাগজ দেখেনি। কৌতূহলবশত কাগজখানা হাতে তুলতেই গুটি গুটি অক্ষরে লেখাগুলো দৃশ্যবন্দী হয়। প্রিয়, সুপ্রভাত। আপনার সুন্দর ঘুমটা ভাঙিয়ে সুন্দর একটা বিদায় না জানিয়ে বেরিয়ে পড়ার জন্য আপনার স্বামী ক্ষমা প্রার্থী। প্রথমে ভুল ত্রুটি মার্জনা করিবেন। আশা করছি ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই কাগজে চোখ পড়বে। উপরওয়ালা করুক এমনটাই যেন হয়। আমাকে বেরোতে হতোই। একা ফ্ল্যাটে ভয় পাবেন জানি। আপনার ফোনে শেফার নম্বর সেভ করা আছে। ওকে আগে ভাগেই কল করে নেবেন। কথা বলা লাগবে না, শুধু কল করলেই চলবে। ও চলে আসবে। আর ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নেবেন। রান্নাঘরে প্লেটে খাবার বেড়ে রেখেছি। পাশে ফল কাটা আছে আর ফ্রিজে জুস। যা যা রেখে এসেছি সবটা খাবার শেষ করবেন। বাড়ি ফিরে যদি দেখি খাননি, তখন কিন্তু আমার রাগ হবে। আর খেয়ে প্লেটগুলো ধুতে যাবেন না, কেমন?
ওগুলো রেখে দিলেই চলবে? আমি হীনবদ্ধ অসুবিধা হবে, তাই না? একটু মানিয়ে নিন, ঠিক আছে? আপনার স্বামী কি জানেন তো? হ্যাঁ, শেফালিকে জলদি কল করুন। খাবারটাও দ্রুত খেয়ে নেবেন। বিদায়, শীঘ্রই ফিরছি। আপনাকে শক্ত আলিঙ্গন, আপনার সারা মুখে অজস্র আদর। আসছি। ব্যাস, লেখা ফুরালো। ইতিতে কারো নামটাও লেখা নেই। অবশ্য এটা চিঠি ছিল না। প্রদীপ্তা মুখ বনে বসে রইল সেথায়ী। এই মানুষটা কি যে করে! কবে যেন সত্যি সত্যি প্রদীপ্তাকে নিয়ে মানসিক হাসপাতালে ছুটতে হয়। প্রদীপ্তা চিঠির দিকে তাকিয়ে হেসে ফেলল। কখনো আদিফের গায়ে ঠোঁট স্পর্শ করার সাহস হয়নি। দ্বিধাদ্বন্দ্বিতায় ভোগে সে। অথচ চিঠির গায়ে ওষ্ঠাধর ছুঁয়ে দিতে একটুও ভাবতে হলো না ওকে। ও আদিবের শেষ লেখা বাক্যগুলোকে ইঙ্গিত করে আপন মনে বলে, আপনাকেও। অতঃপর বিছানা ত্যাগ করে। প্রদীপ্তা হাত মুখ ধুয়ে এসে বিছানা গুটিয়ে নিল। সারা ঘরও যে তার স্বামী গুছিয়ে দিয়ে গেছে তার বুঝতে বাকি নেই। প্রদীপ্তা এই দৃশ্য দেখে কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল। কোন লোকের পাল্লায় পড়েছে ও? আদিপ মানুষ নাকি সাক্ষাৎ কোনো জাদুকর? ওপরবেলা সব শক্তি ঢেলে ঢুলে আদিফকেই দিল। প্রদীপ্তাকে একটু দান করলেও হতো। প্রদীপ্তা খেতে বসে। ও আর শেফাকে কল করে জ্বালায় না। ভয় হচ্ছিল না, তাই আর অযথা একটা মানুষকে বিরক্ত করতে গেল না। ও খেতে খেতে অধরাকে স্মরণ করে। ওপাশ থেকে অধরা বলছে, এক জেলাতেই কিন্তু আমরা, কবে আসছো বলো? প্রদীপ্তা বলল, আপনার ভাই বলল নিয়ে যাবেন, কবে তা তো জানি না। অধরা বলে, বাড়িতে একা? শেফুকো ডাকুনি? প্রদীপ্তা নরম গলায় বলে, না, একটু আগে উঠলাম। অধরা হাসে কিঞ্চিত, বলে, ডেকে নিও। প্রদীপ্তা সম্মতি জানায়। সাবলীল গলায় শুধায়, সূর্য দিয়া কি করছে? সূর্য স্কুল আর দিয়াকে খাওয়াচ্ছি। এত দুষ্টুমি করে বাবা, হাঁপিয়ে গেছি। প্রদীপ্তা দিয়ার সাথে কথা বলতে চায়। অধরা দেয় তাকে। বাচ্চাটা আধোয়ালো গলায় কত কি যে বলে যায় তার মামিকে। প্রদীপ্তা পুরোটা উপভোগ করে। ওর বাচ্চা কাচ্চা পছন্দ, তবে দিয়া আর সূর্যকে আলাদাই পছন্দ। ওদের কথা শুনলেই আদর আদর লাগে, ইচ্ছে হয় এক্ষুনি গিয়ে কোলে তুলে নিতে। প্রদীপ্তা দিয়ার সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। ততক্ষণে ওর খাওয়াও শেষ। মধ্যাহ্ন প্রহর চলমান। সারাটাক্ষণ একা একা বসে প্রদীপ্তা। আজ এখানে উপন্যাসের বই থাকলে নিশ্চয়ই তা পড়ে সময় কাটানো হতো, তবে আজ তো তা নেই। নেই কোনো মানুষ। শেফাকে কল করার কথা ভাবলে ইতস্ততা বোধ হয়। শেফার সাথে সদ্যই পরিচিত হওয়া বলা চলে। দেখা হয়েছে মাত্র দুবার। দুজনের কথাও হয়নি তেমন। আদিফের সাথে কথা বলার জন্য মনটা আনচান করছে, অথচ মানুষটা কাজে বিদায় এই ইচ্ছাখানা দম্য। আদিপ ব্যস্ত নিশ্চিত। অবসর হলে তো নিজেই আগে ভাগে কল করত। প্রদীপটা এক ধ্যানে জানালার বাইরের সুন্দর দৃশ্যটার পানে চেয়ে রয় নির্নিমেষ। সহসা ক্যাচক্যাচ জাতীয় শব্দ কর্ণপাত হওয়ার দরুন প্রদীপটা ঘাবড়ে যায়। বেলা 12টা মাত্র। আদিপ কি চলে এসেছে? প্রদীপ্তা দরজার পানে চায়। যদিও এই কক্ষ হতে সদর দুয়ার দৃশ্যমান নয়, প্রদীপ্তা ওকি ঝুঁকি দিয়েও কাউকে দেখতে পায় না। তন্মধ্যে ফের দরজা লাগানোর শব্দ হয়। প্রদীপ্তা ঘাবড়ে যায়। আতঙ্ক সৃষ্টি হয় নেত্রদয়ে। ও গভীরভাবে দরজার দিকে তাকাতে এবার শব্দের উৎস পেতে সক্ষম হলো। প্রদীপ্তার ক্ষণিকে জন্মানো ভয় ক্ষণিকেই নিভল, তবে তাতে উৎপত্তি হয় বিস্ময়। দরজা তো আটকানো ছিল। শেফা প্রবেশ করলো কিভাবে? শেফা একগাল হাসি মুখশ্রীতে লেপ্টে এগিয়ে এলো। ভেতরে আসতে আসতে খানিক অপ্রসন্ন কণ্ঠে বলল, তোমার কলের আশায় বসেছিলাম, অথচ করোইনি। তোমার নম্বরও নেই আমার কাছে যে কল করে আসবো। তাছাড়া ঘুমিয়ে আছো নাকি এই ভাবনায় এতক্ষণ আসলাম না। আর এখন দেখছি তুমি সত্যিই দিব্যি জেগে আছো। কল করলে না কেন? প্রদীপ্তা দ্বিধান্বিত বোধ করে। ও মাথা নামিয়ে মিহি কণ্ঠে বলে, আসলে আপু, প্রদীপ্তাকে থামিয়ে দিল শেফা। ও হাসি মুখেই বলে,
আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই না? প্রদীপ্তা মাথা নাড়ে নিঃসংকোচ দ্বিধাহীন। শেফা পাশে বসে বলল, দরজার চাবি আদি আমাকে দিয়ে রেখেছে, যেহেতু আটকানো দরজা তোমার খোলা সম্ভব নয় তাই আর নক করিনি। ওর টেবিলে সকাল আর দুপুরের দুবেলার খাবার রাখা, খেয়ে নাও। তুমি আবার আদির মতো বলো না। প্রদীপ্তা বলে। একটু আগে খেয়েছি আপু। শেফা তর্জনী আঙুল তুলে নিস্পৃহ কণ্ঠে বলল, ঠিক খাবার রেখে গেছে তাই না? জানো তো গোটা বন্ধু মহলের সবচেয়ে বাদর ছেলে হচ্ছে তোমার হাজব্যান্ড। প্রদীপ্তার রাগ হওয়া উচিত ছিল স্বামীর নামে এসব শুনে, অথচ ও হলো না, বরং বেশ আগ্রহী দেখায় ওকে। বন্ধু মহলে আদিফের কতগুলো বন্ধু? প্রশ্নটা মুখে আনার আগেই শেফা হেসে বলে ওঠে, আদির কিন্তু অনেক বন্ধু বান্ধব, অথচ দেখে বুঝবে না, মনে হয় যেন কোনো বৈরাগী। আমাদের বন্ধু মহলে যত বাদরামি হয়তো সবগুলোর উৎপত্তি আদির দ্বারায়। ও সূচনা ঘটিয়ে নীরবে কেটে পড়তো আর উপসংহার হতাম আমরা। স্যার মিসদের কাছে আদি ছিল দুধে ধোয়া তুলসী পাতা। ওর প্রকাশ্যে কোনো অন্যায় করতো না বিধায় সবাই ওকে ভদ্র ভাবতো। ভদ্র একটা বাচ্চা, আসলে ও যে কত দুষ্ট তা আমরা জানি। কতটা দুষ্টুমি জানা থাকলে অধরা আপুকে পালাতে সাহায্য করে একবার ভাবো, তাও আবার নিজের বন্ধুদের ডেকোরেশনের লোক সাজিয়ে। শেফা সশব্দে হেসে ওঠে। প্রদীপ্তার চোয়াল ঝুলে পড়বে বলে এমদাদ খান হতে শুরু করে বাড়ির শেষ সদস্যটা অবধি বলে আদিফের মতো ঠান্ডা বাচ্চা খানবাড়িতে একটাও ছিল না। অথচ শেফা বলছে লোকটা চঞ্চল। অধরার ব্যাপারটা সম্পর্কে প্রদীপ্তা অবগত, তবে তাই বলে বন্ধুদের ডেকোরেশনের লোক সাজিয়ে? প্রদীপ্তার মাথা চক্কর দিয়ে উঠল বোধ হয়। শেফা আরও বলে, আঙ্কেল আর বাবা বন্ধু ছিল, আবার থাকতো পাশাপাশি। সেই থেকে আদির সাথে আমার বন্ধুত্ব একদম ছোট্টবেলাকার কথা। জীবনের প্রথম স্কুলে পা রাখি দুজন একসাথে, কলেজ অবধি একসাথেই ছিলাম, ভার্সিটিতে আলাদা হই। আদির সাথে এতকাল সম্পর্ক রাখার যুদ্ধ বই কি কিছুই না। ওর গোটা জীবনে একমাত্র মেয়ে বন্ধুই আমি। তাছাড়া শখানেক ছেলের সাথে ওর বন্ধুত্ব, যোগাযোগও এখনো আছে, শুধু আগের মতো সাক্ষাৎ করে না, এই আর কি। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম তো, তাই আদিকে দিয়েই ভাইয়ের স্বাদ মিটিয়েছি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শুধু আমার একার নয়, আদি অধরা আপুরও বেস্ট ফ্রেন্ড। আমি, অধরা আপু আর আদি এতটাই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম যে বড়রা দেখেই বলতো নজর না লাগুক। এখনো আছে, তবে সময়ের অভাবে তিনজনের আর এক হওয়া হয় না। শেফা মলিন হাসে। প্রদীপ্তা মনোযোগী শ্রোতার ন্যায় শ্রবণ করে প্রতিটা বর্ণ, শব্দ, বাক্য। শেফা প্রদীপ্তার দিকে উজ্জ্বল লোচনে চেয়ে বলে, জানো প্রভা, আদি যেদিন তোমায় প্রথম দেখেছিল সেদিন আমি ঢাকায়। আদি যশোর থেকে যখন ফিরে তখন রাত 3টে কি 4টা হবে। আমি ঘুমে অবচেতন। হঠাৎ করে ও আমাকে কল করে বলে, শেফু খুব আর্জেন্ট দেখা কর। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। যে বান্দা সাধারণ দিনে আমার সাথে ঠিকঠাক দেখা করতে চায় না, ও কিনা রাত বিরাতে দেখা করতে চাইছে। রিদানের ছুটি ছিল না, ওর সাথে নেই, বেরোবো কাকে নিয়ে। পরে আমি একার বাসায় নিচে গেলাম, যেয়ে দেখি তোমার উনি দাঁড়িয়ে। ফিরে রেস্ট তো দূরে থাক, ফ্রেশও হয়নি। আমি কিছু জিজ্ঞাসা করার আগে ও কি বলল জানো? শেফা ফির শব্দ করে হেসে ফেলে। প্রদীপ্তা ভীষণ কৌতূহলী, ওর আগ্রহ বাড়ছে তুমুল বেগে। শেফা বলল, আদি বলে, শেফু জানিস আমি আজ একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। এমনকি ওর অস্তিত্ব যখন নিয়ে গেল জায়গাটা থেকে, তখনও আমি সেই দিকে অপলক চেয়ে। মেয়েটা কোনো ক্রিমিনাল ছিল না, তবে তার চোখে চুরি চুরি করার ফন্দি রেখেছি। প্রদীপ্তার ললাট গুটিয়ে যায় সঙ্গে সঙ্গে। চুরি করার ফন্দি মানে? প্রদীপ্তা কবে গিয়েছিল চুরি করতে? শেফা হেসে কুটি কুটি। ও বলে,
আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম কি চুরি করেছে মেয়েটা, তখন আদি কি বলতো জানো? বলে কি খুব ধূর্ত কায়দায় আমার হৃদয় চুরি করে নিয়েছে শেফু। আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। প্রদীপ্তার সুশ্রী বদন মুহূর্তেই লালাভ হয়ে ওঠে লজ্জায়। প্রথমে খুনি, তারপর জাদুকর, এখন আবার চোর। এই মানুষটাও না। প্রদীপ্তা মাথা নুইয়ে বসে। শেফা ওর অবস্থা দেখে বেজায় মজা পায়। এতটুকুতেই এত লজ্জা। শেফা বলে, আমি যে কি হেসেছিলাম, তবে ব্যাপারটা অবিশ্বাস করিনি। কেননা আদি এসব মজা কখনোই করে না, তাও এত রাতে ডেকে নিয়ে। যাই হোক, আস্তে আস্তে ও তোমার পরিচয় কালেক্ট করে, জানতে পারে তুমি রশিদ আঙ্কেলের মেয়ে। একজন নেভির স্পেশাল অফিসারের প্রেম তো আর সাধারণ কিছু নয় বলো। তাই তুমি কেমন তার ব্যাপারেও নজরদারি চালায় অন্য একজন নৌবাহিনীর কর্মকর্তা রাজভাইকে দিয়ে। রাজভাইয়া তোমাদের এলাকায় যাকে জিজ্ঞাসা করতে যেত তার কাছেই তোমার ব্যাপারে ভালো তথ্য পেতেন। তবে সমস্যা ছিল, যাদের যাদের জিজ্ঞাসা করেছে সবাই যেমন তোমার প্রশংসাও করতো, তেমনি তোমার নানুদের নিন্দাও করতো। তোমার সাথে তারা যেমন আচরণ করতো পাই টু পাই বলতো। প্রদীপ্তার মুখটা চুপসে যায়। ওরা আজও খারাপ লাগে নানু বাড়ির কাউকে নিয়ে কেউ কিছু বললে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শেফা চলন্ত রেলগাড়ির ন্যায় কথা চালিয়ে যায়। আদি ধীরে ধীরে তথ্য কালেক্ট করে ফেললো। যখন ছুটিতে বাড়িতে যায় সেবার তোমার নানা বাড়ির পুলিশ পাঠায়। এ কথা তোমার বাবা মাও জানে না, এমনকি বাড়ির কেউ না। পুলিশে যখন কাজ হলো না তখন আদি সেনাবাহিনী পাঠায় এবং সাক্ষী হিসাবে নিয়ে যায় একজন নৌবাহিনীর কর্মকর্তা মানে রাজ ভাইয়াকে। তোমার মামাকে হুমকির মুখেও পড়তে হয়। এমনকি যখন পরিস্থিতি এমন যে তারা তোমার মামাকে ধরে নিয়ে যাবে তখন সে জানায় তোমাকে অতি শীঘ্রই ফিরিয়ে দেবে এবং এই ঘটনার পর দিনই নাকি তিনি তোমায় ঢাকায় পাঠিয়ে দেন, তাও তোমার বাবা মাকে না জানিয়ে। প্রদীপ্তা হতবিহ্বল। ও চোখের পল্লব ঝাপটাতে ভুলে গেছে হয়তো। শেফা মিষ্টি করে হাসে। তোমাদের প্রথম দেখায় আদি খুব প্রিয় জায়গাটায়, ওর বারান্দার নিচের বাগানের সেই অংশটা আছে ওইখানেই, তাই না? প্রদীপ্তা মূর্তির ন্যায় স্থবির। শেফা নরম গলায় বলে যায়, আদি বলেছিল তুমি নাকি কাছাকাছি আরো বেশি সুন্দর, তোমার চোখ দুটো অসম্ভব সুন্দর। সত্যি বলতে আমি বহুদিন পর আদিকে খুব প্রাণোচ্ছলভাবে হাসতে দেখেছিলাম। ও ভিডিও কলে হাসছিল, আমি আর অধরা আপু হা হয়ে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। এর মধ্যেই নানা ভাই আর নানুর কাছে তোমাকে নিয়ে সব বলে ফেলেছে আদি। মামিকেও জানিয়েছে, শুধু নিজের বাড়ির কাউকেই বলেনি। নানা ভাই নানু যখন তাদের নাতনির পছন্দ দেখতে খুব উৎসুক তখন আদি তোমাকে নিয়ে নানা বাড়ি যায়। অধরা আপুকেও দেখতে চাইছিল, তাই অধরা আপুর সাথেও দেখা করিয়ে আনে তোমার। বাদ ছিলাম আমি। গ্রাম থেকে শহরের দূরত্ব অনেকটাই, তাই আদি আনে নেই। বলেছিল বিয়ের সময় দেখিস। আমার সুকপাল, বিয়ের আগেই দেখে এসেছি। শেফার কথা থামলো বোধ হয়। প্রদীপ্তা লজ্জায় আটসাট। আদিক যেন তেন লোক নয়, বরং সাংঘাতিক। তাই তো রেনুফা খাতুন আর খোরশেদ সাহেব ওসব কথাগুলো বলতো। পরিচয় দেওয়ার আগেই সবাই নাম বলে ফেলতো। প্রদীপ্তার আদল জুড়ে লজ্জার ছোড়াছুড়ি। শেফা এক নাগারে হেসে যাচ্ছে। দুপুর 2:10 কোঠায় ঘড়ির কাঁটা ঘুরছে। কানে ফোন চেপে বসে আছে প্রদীপ্তা। যতবার রিং হচ্ছে তত হৃদস্পন্দন বেড়ে চলেছে। মানুষটা আদৌ ফোন তুলবে তো? শেফা জোর করেছে বিধায় প্রদীপ্তা কল করার সিদ্ধান্ত নিয়েছে, নয়তো নিত না। আদিফের সাথে কথা বলার ইচ্ছে থাকলেও কাজের মাঝে বিরক্ত করার ইচ্ছেটা ওর ছিল না। মুখের সম্মুখে চলে আসা আর্দ্র চিকন কেশগুলোকে কানের পাশে ঠেলে দেয় প্রদীপ্তা। তাকায় দেওয়াল পানে। অগ্রসর হয় ফোনটা কান হতে নামাবার, তবে তা হয় না। তন্মধ্যেই ফোন হতে ভেসে আসে প্রদীপ্তের প্রিয় পুরুষের মোহাবিষ্ট কণ্ঠস্বরটা। কমান্ডার তাশরিদ খান আদিব স্পিকিং। বলুন মিসেস খান, ঘুম কি এখন ভাঙলো?
প্রদীপ্তার শির দ্বারা বেয়ে শীতলাভ অনুভূতির জোয়ার নেমে গেল ও চোখ দুটো আবেশে বন্ধ করে। বহুদিন পরে এই প্রিয় গলার স্বরটা ফোনের ওপাশ হতে শোনা যাচ্ছে। ফোনে কণ্ঠটা এত দারুণ শোনায় কেন? অবশ্য আদিফ যখন কানের কাছে ফিস ফিস করে কিছু বলে তখন শুনতে আরও ভালো শোনায়। প্রদীপ্তার সম্বিত ফিরে পুনরায় স্বামীর কণ্ঠে, ম্যাম, আপনি কি আবার ঘুমিয়ে গেছেন? কি নমনীয় কণ্ঠস্বর! প্রদীপ্তার প্রাণ জুড়িয়ে আসে ও নিম্ন গলায় বলে, জেগে আছি, ডাকেননি কেন? এবার খানিক ভারী হয়ে ভেসে এলো কণ্ঠস্বরটা। আপনার মিষ্টি ঘুমটা ভাঙিয়ে দিলে যদি আপনি রেগে যেতেন। প্রদীপ্তা মুচকি হাসে। আদিফের আশেপাশে মানুষ আছে নিশ্চিত হয় মেয়েটা, তবুও কথা বন্ধ করে না। বলে, এসব হয় না আমার, আপনার উপর তো আরো আগে না। আদিফ কাছাকাছি থাকলে এই মুহূর্তে প্রদীপ্তা আদিফের গালে চওড়া একটা হাসির রেখা দেখতে পেত, যা প্রতি মুহূর্তে প্রদীপ্তার হৃদয় কাড়ে। আপাতত লোকটা নিশ্চয়ই হাসছে না, ডিউটিতে কিনা। তবে উত্তর দিল বেজায় নরম গলায়, মাঝে মাঝে করতে পারেন, রাগও ভালোবাসার অন্যতম প্রতীক। প্রদীপ্তা ভাবল ক্ষীণ রাগ ও ভালোবাসার প্রতীক। অদ্ভুত, একদম ফোনের ওপাশে থাকা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষটির ন্যায়। আদিফ শুধায়, খেয়েছেন? প্রদীপ্তা কোমল কণ্ঠে জবাব দিল, আপনি? জি। শেফাকে ডেকেছেন নাকি একা? না, আপু এসছেন, পাশের রুমে আছে। নৈশব্দ। আদিফের ডাক পড়েছে ওপাশ থেকে। প্রদীপ্তা মনে মনে আওড়ালো। ব্যস্ত মানুষ। পর মুহূর্তেই ফের ভেসে এলো আদিফের কণ্ঠস্বর, আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, পাশের রুমে শেলফে আপনার জন্য উপন্যাসের বই রাখা আছে। বেশি বিরক্ত হলে সেসব পড়তে পারেন। প্রদীপ্তা বিমোর। মনের কথা কি করে বুঝে যায় আদিফ? প্রদীপ্তা জানতে চায় ও কণ্ঠ খাদে নামিয়ে শুধায়, কখন ফিরবেন? আদিপ পাল্টা প্রশ্ন ছুড়ে। কখন চাইছেন? প্রদীপ্তা ভাবলেশীনভাবে বলল, শীঘ্রই। আদিপ বলল, আসবো। কিয়ৎকাল নীরবতা চলার পরে আদিপ পুনরায় বলে ওঠে, কিছু লাগবে আপনার? কি আনবো আপনার জন্য? প্রদীপ্তা মৃদু হাসে। আদিপ জানে বোধহয় এর উত্তর কি। তার প্রিয়তমা মানা করবে নিশ্চিত, অথচ প্রদীপ্তা সরাসরি মানা করে না, বরং সুধাময়ী কণ্ঠে বলে ওঠে, আমার আপনাকে নিয়ে আসবেন, তাতেই চলবে। আদিফের পেল মহা হাসি। তবুও কর্মস্থলে নিজেকে সংযত রাখতে সক্ষম সে। ও বলল, আপনার আমিকে সশরীরে আপনার চোখের সামনে পেশ করছি অতি দ্রুত। ততক্ষণ না হয় একটু অপেক্ষাই করুন। ভালোবেসে অপেক্ষার উসুল তুলে দেব। রাখছি। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আদিফ কল কাটে। কান থেকে ফোনটা নামিয়ে মৃদু শব্দ করে হেসে ওঠে প্রদীপ্তা। পরপরই সতর্ক হয়ে যায় শেফা আছে বাড়িতে। হাসতে দেখলে নিশ্চয়ই লজ্জায় ফেলবে। নিভুক নিস্তব্ধতার গহন পর্দা টেনে পৃথিবী আপাতত নিশাচর উপাখ্যানের আড়ালে ঢেকে গেছে। সুদূর বিস্তীর্ণ গগন জুড়ে তারা মেঘলার শীতল দীপ্তি ছড়িয়ে, দূর হতে দ্যুতিমণ্ডিত অলঙ্কারের ন্যায় প্রজ্বলিত ওগুলো সূক্ষ্ম রেখার মতন ইন্দুখানা আজ নীলাভ ম্লানির আভায় আধো আধো জ্বলছে। চারিদিক শুনশান নিগুড়। নিমেষে নৈসর্গ রাত্রি জড়িয়ে নিচ্ছে নৈশাচ্ছন্ন আবেশটুকু। বিছানায় অপুর হয়ে শুয়ে একধানে গালে হাত দিয়ে উপন্যাসের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে দীর্ঘকেশী এক রমণী। এলোমেলো শাড়ির আঁচল, বাতাসের বেগে উড়ছে চুল। শেফা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিল, যদিও যেতে চায়নি, তবে বাড়িতে রিদান আসার দরুন যেতে হয়েছে। তাছাড়া প্রদীপ্তাও বলেছিল ও একা থাকতে পারবে, অথচ এখন রাতের 11টা ছাড়িয়ে প্রদীপ্তার মহাশয় ফেরেননি। প্রদীপ্তাও আর ভাবেনি, জানে ফিরে আসবে, শুধু একটু প্রতীক্ষা। প্রদীপ্তা আলতো হাতে উপন্যাসের পাতা উল্টায়, সেই সাথে অস্বাভাবিকভাবে কম্পিত হয়ে ওঠে ওর দেহ। অতর্কিত হামলা। একদম হুট করে পাতলা দেহটায় একটা ভারী উষ্ণ শরীরের ভর উপলব্ধি হওয়াটা অপ্রত্যাশিত, আশ্চর্যজনক।
প্রদীপ্তা অনুভব করে নাসারেন্দ্রিয়ে পৌঁছাচ্ছে সুপরিচিত মানবদেহের সবচেয়ে প্রিয় ঘ্রাণ। প্রদীপ্তার চোখের পল্লব মুদে এলো ও চোখ বন্ধ করতেই মস্তিষ্ক শুধায়। কখন এলো? মানুষটা বলিষ্ঠ হাতে জড়িয়ে নেয় প্রদীপ্তাকে, অনুনয়ের গলায় বলে। সরি। কোমল মধুময়ী কণ্ঠস্বরটাতে হারে প্রদীপ্তা। ওর মনে হয় এই কণ্ঠের কাছেও মৃত। প্রদীপ্তার সন্দিগ্ধ কণ্ঠে শুধোয়। কখন এলেন? আদিফ জানায়। মাত্রই। প্রশিক্ষণপ্রাপ্ত লোক সে, কিভাবে হাঁটলে পায়ের শব্দ হবে না এবং কিভাবে উপস্থিত হলে কক্ষের ব্যক্তিটি তাকে বিন্দুমাত্র উপলব্ধি করতে পারবে না তা আদিফের ঢের জানা। আদিপ উঠল। প্রদীপ্তা নিজেও গুটিয়ে উঠে বসে, দেখে তার স্বামীর গায়ে এঁটে আছে ডিউটির পোশাক। প্রদীপ্তার লোচনজোড়া মুগ্ধতায় আচ্ছন্ন হয়। আদিপ পাশ থেকে একগুচ্ছ গোলাপ হাতে তুলে প্রিয়তমার পানে এগিয়ে দেয়। প্রদীপ্তা টকটকে গোলাপের পানে চেয়ে বিস্মিত হয়। পরক্ষণেই সুন্দর বদনখানা হেসে ওঠে। হাত বাড়িয়ে গোলাপগুলো নিয়ে মুখ ফুটে অস্পষ্ট স্বরে বলে, থ্যাংক ইউ। আদিপ বুকে হাত রেখে মাথা ঝুঁকায়, বলে, মাই প্লেজার ম্যাম। প্রদীপ্তার মানসপটে ভাসছে আরও একখানা রক্তলাল গোলাপ তোড়া, যে ফুলগুলো এখনো খুব যত্নে রাখা আছে। আজকের ফুলগুলো আদিফের দেওয়া প্রথম ফুল নয়। প্রদীপ্তার ইচ্ছে হয় হাত বাড়িয়ে কিছুক্ষণ মানুষটাকে জাপটে ধরে রাখতে, সব কিছুর জন্য ফের ধন্যবাদ জানাতে। ওর না বলা ইচ্ছেটা পূর্ণ করলো আদিফ। সাবধানে জড়িয়ে ধরল ওকে, মাথায় হাত রেখে বলল, সারাদিন কেমন কাটলো? প্রদীপ্তা জবাব দিল। একটু আধটু ভালো। হাসলো আদিপ। প্রদীপ্তা বলল, শেফা আপু আপনার ছোটবেলার কাহিনী শোনাছিল তখন বেশ ভালো লেগেছে। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে। আদিফের চোখে মুখে অন্ধিকা নামে। ও নাক মুখ কুচকে বলে, ওর বানিয়ে গল্প বলার অভ্যাস, ওসব বিশ্বাস করতে যাবেন না। প্রদীপ্তা জিভ কাটে। মুখের ভঙ্গিমা এমন করে যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। ও অনুতপ্ত কণ্ঠে বলল, আর একটু আগে বললেই হতো, আমি তো বিশ্বাস করে ফেলেছি। প্রদীপ্তার নাটকীয় ভঙ্গিতে আদিবের আধার নামা চেহারায় হাসি ফুটল। ভাবল কিছুদিন আগেও এই মেয়েটা তাকে দেখলে কেমন ভয়ে গুটিয়ে যেত, কথা বলতে পারত না, হাসি তো দূর সামান্য, মুখটাই উঁচু করতো না। আর আজ আদিফের বুকে লেপ্টে আছে নিঃসংকোচে। প্রদীপ্তার শুধু আদিফকে চাই, কোনো কারণ ব্যাখ্যা বিশ্লেষণ নয়। তবুও আদিপ দেরি করে আসার কারণটা ব্যাখ্যা করতে চাইল। আপনার স্বামীকে নিয়ে সবাই টানাটানি করে, বুঝলেন? প্রদীপ্তা চক্ষু নিচ করে ওপরে তুলল, পলক ঝাপটায় বার কয়েক। আদিপ প্রদীপ্তার গাল ছুঁয়ে মেকি হেসে বলে, মেয়েরা না, ছেলেরাই। অনেকদিন পর গেলাম তো, তাই অনেক কিছু দেখভাল করতে হয়েছে, এই কারণে আসতে দেরি হলো। প্রদীপ্তা মাথা নাড়ে বুঝদারের ন্যায় বলে। কালো এমন করবেন? আদিপ নাকচ জানায়। কাল তাড়াতাড়ি ফিরবো, আর বিকেলে বেরোবো কক্সবাজারের উদ্দেশ্যে। প্রদীপ্তা ঘাড় কাত করে সম্মতি জানায়, বলে, হাত মুখ ধুয়ে আসুন। আদিপ উঠল, পোশাক আশাক নিয়ে চলল ওয়াশরুমের উদ্দেশ্যে। ওদিকে প্রদীপ্তাও উঠে যায় রান্নাঘরে, খাবার গরম করে সাজিয়ে রাখে টেবিলে। মনে মনে ভাবে মানুষটা বেরিয়ে বলবে। আপনি রান্নাঘরে কেন গিয়েছিলেন? হাসি পেল প্রদীপ্তার। দীর্ঘ সময় পরে আদিপ স্নান সেরে বেরোলো। প্রদীপ্তা বসার ঘর থেকে এক পলক আদিপের সদ্য স্নান সেরে বেরোনোর দৃশ্য দেখলো কি অমনি বিড়বিড় করলো, অবেলায় স্নান করার বদ অভ্যাসটা বাদ দিলে কি হয়? প্রদীপ্তার মনে পড়ে ও নিজেও আগে এমন করত। সারাদিন কাটিয়ে সন্ধ্যাবেলা পুকুরে যেত স্নান করতে। স্নান সেরে বাড়ির উঠানে পা রাখতে নানুর বকাঝকা শুরু হয়ে যেত। অবেলায় কেন স্নান করলো প্রদীপ্তা? ঠান্ডা জ্বর বাঁধলে সে ছুঁয়েও দেখবে না। প্রদীপ্তা আগের কথা স্মরণ করে মিষ্টি করে হাসে। সবটা অতীত। আশ্চর্য, সেই অতীতে এত সুন্দর ভবিষ্যতের দৃশ্য কেন মানসপটে ভেসে উঠল না?
সহসা শীতলা কিছুর স্পর্শে আপন জগৎ থেকে ইহ জগতে পদার্পণ করে প্রদীপ্তা। ও চেয়ে দেখে সামনে আদিব দাঁড়িয়ে। আদিব ভ্রু দুলিয়ে শুধায়। কি ভাবছেন? ডানে বামে মাথা নাড়ে প্রদীপ্তা, অর্থাৎ কিছু না। পরপরই আদিব বলে, আপনি কেন এসব করতে গেলেন? প্রদীপ্তা বড্ড মায়া ভরা কণ্ঠে বলল। ইচ্ছে করলো। আদিব হৃদয়ে কুঞ্চন ফেলল, পরক্ষণেই চমৎকার ভঙ্গিতে হেসে ওঠে, বলে, ক্লান্ত স্বামীর জন্য এসব করতে পেরেছেন যেহেতু, তাহলে আরেকটু সাহায্যও করুন। প্রদীপ্তা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করল। আদিব চেয়ারে বসে অসহায় গলায় বলল, হাতটা ব্যথা প্রদীপ্তা। সূক্ষ্ম ইশারাটুকু ঠাউর করতে বেশি বেগ পোহাতে হলো না ওর। প্রদীপ্তা ঠোঁট চাপে থালাতে ভাত তুলতে তুলতে শুধোয়। হঠাৎ করে ভালো হাতটায় কি হলো? আদিব হাতের দিকে তাকিয়ে বলে, কি জানি, হুট করেই জ্বলছে। প্রদীপ্তা আর চোখে চাইল এক পলক, অতঃপর খাবারের দিকে ফের মনোযোগ দিয়ে সুন্দর করে বলল। বেশি না কম? আদিব ভাবলেশীনভাবে জবাব দেয়। বেশি। প্রদীপ্তা এবার বেজায় উদাস, ওর মুখশ্রী কাদো কাদো হয়ে এলো। ও দুঃখী দুঃখী কণ্ঠে বলল, রান্নাঘর থেকে চামচ এনে দিই। গিন্নির নাটক দেখে নাক কুচকে নিল আদিব। প্রদীপ্তা হাসল শব্দ করে। আদিব সেই হাসি দেখে আহত কণ্ঠে বলে, মানব জাতি আজ বড়ই নির্দয়। প্রদীপ্তা অবাক গলায় বলে, তাই? আদিব মাথা দোলায়, অর্থাৎ হ্যাঁ। অতঃপর মায়া ভরা চোখে প্রদীপ্তার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে ডাকে, প্রদীপ্তা। প্রদীপ্তা লজ্জায় রক্তলাল। এত বড় মানুষকে খাইয়ে দিতে তার ভীষণ লাজ, অথচ এই মানুষটা তাকে খাইয়ে দেয়। তখন প্রদীপ্তার লজ্জা লাগে না, বরং ব্যাপারটা উপভোগ করে। প্রদীপ্তা জবাব না দিয়ে এই চেয়ারটা আদিবের কাছাকাছি এনে বসলো। আদিবের চোখে মুখে এক রাজ্যের খুশি উপচে পড়ে। প্রদীপ্তা হাত ধুয়ে থালায় হাত দিলেই আদিব বলল, সারাদিন কি বাড়ির ভেতরেই ছিলেন? প্রদীপ্তা বলল, না, বিকেলে আপুর সাথে নিচে গিয়েছিলাম। আদিব এ নিয়ে কোনো প্রকার বাড়তি শব্দ ব্যয় করে না, বরং প্রসঙ্গ পাল্টে বলে, আপনার আমিকে কাছে পেয়ে অনুভূতি কেমন প্রকাশ করেননি? প্রদীপ্তা দ্বিতীয়বারের মতো আদিবের মুখে খাবার তুলে নীরবে। গাল উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে, বক্ষপিঞ্জর জুড়ে প্রবল ঝড়, হাতটাও কাঁপছে একটু একটু। খুব কষ্টে শ্বাস আটকে খাওয়াচ্ছে আর কি। আদিব ব্যাপারটা লক্ষ্য করে, তবে ঘাটে না অযথা, সামলে নিতে দেয় প্রদীপ্তাকে। আদিব খেতে খেতে প্রদীপ্তার চুলগুলো নিয়ে একটু খেলায় মত্ত হয়। বাচ্চাদের ন্যায় চরিত্র। সারাটা মুহূর্ত নিশ্চুপ থেকে খাবার শেষ করলো। নিজে খাওয়ার পর প্রদীপ্তার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করে পরেই টেবিল ছেড়ে উঠে গেল। সবটা গোছানোর সময় সে কিছুতেই প্রদীপ্তাকে কিছু করতে দেবে না। প্রদীপ্তা মায়া ভরা চোখে চেয়ে বলতেই গলে গেছে। প্রদীপ্তা ফায়দা নেয় ব্যাপারটার। কেমন মনে হয় সে আদর করে আদিবকে নাচাচ্ছে। প্রদীপ্তা কফি কাপটা আদিবের দিকে বাড়িয়ে দিল সযত্নে। আদিব প্রদীপ্তার হাত থেকে কাপটা নিল। প্রদীপ্তা আলগোছে এসে পাশে দাঁড়ায়। আদিব এক হাতের বেষ্টনীতে আবদ্ধ করল প্রদীপ্তাকে। ঊর্ধ্বাকাশে উদিত মাত্র চিকন অমলান শশীকলা তার নিজের রূপালী রেখার আত্মীয়তা ছড়িয়ে দিচ্ছে অন্ধকারের শিরায় শিরায়। তিমির পর্দায় আবৃত রজনী এই মুহূর্তে অতি গাঢ় অন্ধকারাময়। নিভৃত আকাশ জুড়ে ছড়ানো নিশ্ছিদ্র নীরবতা। এই সুন্দর মুহূর্তে বারান্দার কাষ্ঠপ্রান্তে দাঁড়িয়ে আছে দুই কপোত কপতি। ঔজ্জ্বল্যহীন আলোর স্বপ্নবিলাস আধারে তাদের অবয়ব দেখাচ্ছে ঠিক নির্জন আলোক লিখিত প্রতিমার ন্যায়। মৌন অরুদ্র মূর্তির ন্যায় দুইজনে। গরম ধোয়া ওঠা কফি কাপে অধর ভেজায় আদিব তৃপ্তির সঙ্গে গোটা নীরবতা ভঙ্গ করে বলে, আপনি ভীষণ পরিপূর্ণ নারী প্রদীপ্তা, নিখুঁত। প্রদীপ্তা এ কথা মানে না। যদিও একবার ভালোবাসতে শুরু করলে ভালোবাসার মানুষটার সবটা নিখুঁত বলে মনে হওয়া কোনো কৌতুক নয়, বরং সত্য। প্রদীপ্তা মিনমিনে গলায় বলে,
আপনার চোখে, কারণ আপনি স্বচ্ছ চোখে আমায় দেখেন, পবিত্র আত্মা দ্বারা উপলব্ধি করেন। আর প্রদীপ্তের কণ্ঠস্বর আটকে গেল, জিভে গুলিয়ে গেল পরবর্তী কথাগুলো। ও মাথা নিচু করে আরেকটু গা ঘেঁষে দাঁড়াতে চায় আদিফের। ওদিকে আদিফ জানতে ভীষণ আগ্রহী পরবর্তী কথাগুলো। ও বেজায় আশা নিয়ে শুধুই। আর প্রদীপ্তার চোখে হুট করেই নোনা জল এসে ভিড়ে, সুখের অশ্রুজল। এ জল বড্ড মিষ্টি। প্রদীপ্তা বৃদ্ধাঙ্গুলির সাহায্যে জলটুকু মুছে নিয়ে সংকীর্ণ আওয়াজে বলল। বলতে গিয়ে যেন খুব হাঁপিয়ে গেল প্রদীপ্তা। এই যে আবার অতীতগুলো চোখে চোখে ভাসছে, মামির কদমে কদমে দেওয়া অভিশাপগুলো কানে কানে বাজছে। কই এগুলো ফলল না তো একটাও, বরং জীবন সুন্দর হয়েছে। বাংলায় প্রবাদ বাক্য আছে একখানা, শকুনের দেওয়ায় গরু মরে না, তাই হয়েছে। প্রদীপ্তার খুব স্বাদ ছিল ওর খারাপ সময়গুলোতে কেউ একজনের স্নেহের হাতটা এনে মাথায় রাখবে। প্রদীপ্তা এই ইচ্ছেটা পূর্ণ করার মানুষ দুজনকে ভেবে এসেছে সর্বকাল। এক ওর বাবা, দ্বিতীয় ওর মৃত মা। যে ভদ্রমহিলার মুখটাও প্রদীপ্তার খেয়াল নেই, তবে তার জন্য এক আকাশ ভালোবাসা আর এক বুক অভিমান রয়েছে, যেই অভিমানটুকুও ধীরে ধীরে বিলীন হচ্ছে। আজ প্রদীপ্তার শৈশব থেকে যুবতী হওয়ার মধ্যকার ইচ্ছেটা পূর্ণ করল তার স্বামী। বাবা মায়ের স্থলে ও স্বামী নামক ব্যক্তিটিকে আগে কখনো ভাবেনি। ভেবেছে বিয়ের পরে, যখন আদিভোর সর্বত্রে মিশে গেছে, জুড়ে গেছে শরীরের প্রতিটি রোমে রোমে। আদিফ কফি কাপটা পাশে রেখে প্রদীপ্তাকে দুহাতে আগলে নিল, মাথায় স্নেহময়ী হাতটা রেখে আশ্বাসের সহিত বলল। কি এত ভাবেন? ভালোবাসা ফুরোনোর সুযোগ নেই তো, বরং বাড়বে। আমি আছি না? আমাকে নিয়ে ভাবেন সারাদিন। প্রদীপ্তা আদিফের বুক হতে মাথা তুলল না, বিষয় পাল্টে শুধু আবদারি গলায় বলল। আমি একটা জিনিস চাই। আদিফ আদর মিশ্রিত গলায় বলে। হাজারটা চেয়ে দেখুন, আপনার সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আপনার স্বামীর। পর মুহূর্তে হেসে সতর্ক কণ্ঠে জানালো। তবে হিরোদের মতো প্রাণ দিতে পারবো না, এটা চাইলে কিন্তু পাবেন না। আমি মরে গেলে আমার বউকে অন্যদের হাতে তুলে দিয়ে যাব, পরে ভূত হয়ে আপনাদের সুখে শান্তিতে সংসার দেখবো নাকি? ইটস ইম্পসিবল। প্রদীপ্তা নাক কুঁচকে নিল, অপ্রসন্ন নেত্রে তাকালো আদিফের দিকে। সব কিছুতে ঠাট্টা। প্রদীপ্তার বয়েই গেছে ওনার প্রাণ চাইতে। ও নিজেও চপল গলায় বলল। আপনার প্রাণ বাঁচলে কটা উপন্যাসের বই পাবো। আদিফ চোখ বড় বড় করে চায়, তার বিড়াল শাবকটা এত মিউ মিউ করা শিখলো কিভাবে। পরক্ষণেই মাথায় এলো সারাদিন কাব্যের সাথে এঁটে থাকে মেয়েটা। সঙ্গদোষে আপাতত লোহা ভাসছে। আদিফকে হাসতে না দেখে নিজের আসল রূপে ফেরে প্রদীপ্তা। অনুতাপ গলায় বলে। সরি। আদিফ প্রদীপ্তার মাথায় হাত বুলিয়ে বলল। এত সরি শুনতে ভালো লাগে না প্রদীপটা, মাঝে মধ্যে প্রেম নিবেদন করবেন। আপনার স্বামী প্রেমের কাঙ্গাল। সে প্রদীপ্তা ঢের জানে। ও আদিফের বুকে মাথা লেপ্টে রাখে ফের। আদিফ বলে। ইচ্ছেটা জানাবেন। প্রদীপ্তা ভাবলেশীন কণ্ঠে জানায়। সেদিন ছবিতে আপনাকে যেমন রূপে দেখেছিলাম, বাস্তবে সেভাবে দেখতে চাই। আদিফের ভাবতে হয়, তবে বেশিক্ষণ ভাবা লাগে না কোন রূপের কথা বলছে তার অর্ধাঙ্গিনী। নৌবাহিনীর দ্বিতীয় ইউনিফর্ম পরা রূপে দেখতে চাইছে সে। এত জটিল একটা পেশা জেনেও যে প্রদীপ্তা আদিবের পোশাকটাকে ভালোবাসে, যথেষ্ট সম্মান করে, এটা আদিবের বিরাট পাওয়া। ও প্রদীপ্তাকে কথা দেয়। খুব শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ করছি। প্রদীপ্তা হাসে। আদিবের বুক থেকে বেরিয়ে এবার আকাশপানে চাইল, বলল। রাত বাড়ছে আপনার কফি শরবতে পরিণত হলো বলে। আদিব তড়িঘড়ি করে কফি কাপটা হাতে তুলল, আহ্লাদের সুরে কাপের পানে চেয়ে বলল। এটাকে কি করে ভুলতে পারি? ইটস মাই ফার্স্ট লাভ। প্রদীপ্তা সরু নেত্রে চন্দ্রের পানে চাইল, মনে মনে বলল। দ্বিতীয় নম্বর সতীন। ছি প্রদীপ্তা, এসব কি বলছিস তুই? পরক্ষণেই জিভ কাটল, নিজেকে শাসালো।
কোথায় প্রদীপ্তা ছিল সর্বশান্ত একজন রমণী, সে এখন স্বামীর প্রিয় জিনিসগুলোকে হিংসে করছে। উপন্যাসে পড়া কিছু দস্যু চরিত্র নিজের মাঝে টের পাচ্ছে যেন প্রদীপ্তা আহত হলো। ও এমন হতে চায় না। আদলের রং পাল্টে গিয়ে ওকে হতাশ দেখায় খুব। ওদিকে সুদূর অম্বর, তার বুকে উদিত এক ফালি চাঁদ, সহস্র তারা নক্ষত্র, সব যেন প্রদীপ্তার নাস্তানাবোধ অবস্থা দেখে ভীষণ মজা পেল। তারা বোধহয় খিলখিলিয়ে হেসে ওঠে একই সাথে। দমকা হাওয়া কম কি? সে হাসতে হাসতে ছুটে এসে ছুঁয়ে দিল আদিপ প্রদীপ্তার গা। প্রদীপ্তা মসৃণ বাঁধনহারা কেশগুলো ওলট পালট হয়ে যায় নিমেষে। তা যত্ন হাতে ঠিক করে দিল আদিপ। কফিটুকু শেষ করতেই প্রদীপ্তাকে নিয়ে পা বাড়ালো ভেতরে। গভীর সেই রজনীতে প্রকৃতি দুহাত তুলে প্রার্থনা করে দুজন নরনারীর জন্য। এমনই সুখকর বন্ধন আমরণ টিকে থাকুক দুজনের মাঝে। তাদের যাত্রা দীর্ঘ হোক, অনন্তকাল একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকুক তারা। ভালোবাসার স্রোত তাদের দীর্ঘ থেকেও দীর্ঘতম পথ অতিক্রম করাক। অরুণের সোনালি দীপ্তি ধরণী জুড়ে ছড়িয়ে আরও একটি প্রভাত এসে হাজির হয়েছে। অন্ধিকা কেটে ধীরে ধীরে উদিত হয়েছে নতুন দিবাকর। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত। আদিপ আর প্রদীপ্তা আজ একত্রে এই সুন্দর মুহূর্তগুলোর একটা উপভোগ করেছে। সূর্যোদয় নিশ্চয়ই প্রিয়জনের সঙ্গে সূর্যোদয়ের ন্যায় অপরূপ দৃশ্য উপভোগ করা বড়ই সৌভাগ্যের। প্রদীপ্তার আজকের দিনটা কিঞ্চিত গতকালের ন্যায় কাটে। আদিপ বেরিয়ে যায় কাজে, প্রদীপ্তা শেফার সাথে থাকে। অবশ্য আজ বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না তাকে। মধ্যাহ্নের প্রহরে আদিপ ফিরে আসে। অতঃপর দুপুর 3টা নাগাদ বেরিয়ে পড়ে কক্সবাজারের উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব সামান্য। এতটুকু পথের জন্য গাড়ি চালকের ভূমিকাটা আদিবই পালন করে। এই সুন্দর যাত্রাটায় প্রদীপ্তা আর ঘুমোয় না। নয়ন মেলে তাকিয়ে দেখে চট্টগ্রামের অপার সৌন্দর্য, উঁচু উঁচু পাহাড়, দারুণ রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি। প্রদীপ্তার হৃদয় মন্দিরে বিশাল জায়গা করে নেয়। পরম করুণাময় সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না অপূর্ব। আদিপ আর প্রদীপ্তার চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। হোটেলে এসে সমস্ত ফর্মালিটিস পূরণ করে রুমে যেতেও সময় ব্যয় হয় 8 ঘন্টা। পাওয়ার ডেস্কে কার্ড রাখতে, সাজানো গোছানো চমৎকার দেখতে কক্ষটায় সমস্ত বাতিগুলো জ্বলে উঠল। প্রদীপ্তা মুগ্ধ চোখে চেয়ে দেখে গোটা কক্ষের দশা। তবে নজর কাড়ে এই কক্ষের মাঝে সবচেয়ে আলোচিত বস্তুটি, যা সফেদ মখমলে বিছানাটার উপর রাখা তাজা একটা গোলাপের তোড়া, যার গায়ে একটা কাগজ আটকানো, যাতে স্পষ্ট হাতে লেখা ওয়েলকাম স্যার অ্যান্ড ম্যাম। প্রদীপ্তার বোধগম্য হয় না এসব যে তার স্বামী বলে করিয়েছে। ও শুধু ফ্যাল ফ্যাল নয়নে আদিফের পানে তাকালো, অবুঝ কণ্ঠে বলল, হোটেলে এসব দেয়? আদিফ অজানার ভঙ্গিমায় মাথা নাড়ে ডানে বামে, ঠোঁট উল্টে বলে, কি জানি। প্রদীপ্তা আর ঘাটে না ব্যাপারটা নিয়ে। আজ তার শরীরে ক্লান্তির রেশ মাত্র নেই, বরং অদ্ভুত সতেজতা বিরাজমান। কাচের স্বচ্ছ দরজাটা বামে ঠেলে দিলেই প্রশস্ত বারান্দার দৃশ্য নেত্রদয়ে বন্দী হয়। বারান্দা তো নয়, যেন এক ফালি স্বর্গ। হু হু করে ছুটে আসা হাওয়ার পাল নিমেষে গ্রাস করে প্রদীপ্তার আদিপের সারা অঙ্গ। সমুদ্রের উত্তাল স্রোত, ভয়াবহ গর্জন, সব কিছু সুস্পষ্ট এখান থেকে। প্রদীপ্তার আগে সমুদ্র দেখা হয়নি, কাল খুব দূর থেকে দেখা হয়েছে যদিও, তবে আজকের মতো না। প্রদীপ্তা অপলক তাকিয়ে রয় উপরওয়ালার অন্যতম সুন্দর দৃষ্টির পানে। মুহূর্তেই সমুদ্র প্রদীপ্তাকে ভীষণ কাছে ডাকে, খুব কাছে। প্রদীপ্তা আদিপের দিকে চাইল। আদিপ আগে থেকেই চেয়েছিল বিধায় নয়নে নয়নে মিলন ঘটে। প্রদীপ্তা আবদারি কণ্ঠে বলে, আমি সমুদ্রের কাছে যেতে চাই।
প্রিয়তমার সামান্য আবদারে প্রাণ জুড়িয়ে গেল আদিবের। ও চায় সর্বদা এমনই সাবলীল ভঙ্গিতে প্রদীপ্তা আবদার করে যাক, মাঝে কোনো ফাঁক ফুকরো জড়তা না রাখুক। ও কোমল কণ্ঠে বলল, ফ্রেশ হয়ে নিন, নিয়ে যাব। লক্ষ্মী মেয়ের মতো সায় জানালো প্রদীপ্তা। বারান্দা ছাড়ল দুজনেই। সমুদ্র ভীষণ উত্তল। সুদূর বিস্তীর্ণ অম্বরের বুকে হেলে আছে এক ফালি চন্দ্র, যার মৃদু আলোর প্রতিফলন ঘটছে গভীর জলাধির ওপর। সুদীর্ঘ ঢেউ তুলে ক্ষণে ক্ষণে এগিয়ে আসছে স্রোত, ভিজিয়ে দিচ্ছে পর্যটকদের পা, স্বাগতম জানাচ্ছে তাদের, সঙ্গে যথেষ্ট সম্মান প্রদর্শন করা যাকে বলে। সমুদ্রের তীরে প্রবল বেগে হাওয়া বয়, এতটা তীব্র হাওয়ার বেগ যে প্রদীপ্তা শাড়ি সামলে নিজেকে সামলে হাঁপিয়ে উঠছে। পাশের ব্যক্তি যদিও শাড়ি সামলাতে ভীষণ সাহায্য করছে, তবুও একটু অসুবিধা হচ্ছে ওর। কিন্তু সমুদ্র দেখার তাড়নায় এইটুকু অস্বস্তি মানিয়ে নিতে সক্ষম সে। হুট করে পাশ থেকে একটা ঘোড়া টকবক করে হেঁটে গেল। প্রদীপ্তা অতর্কিত কাণ্ডে ভীত হয়ে আঁকড়ে ধরল আদিবের বাহু। আদিব আলতো হেসে বলে, কিছু করবে না, মালিক আছে সঙ্গে। তাছাড়া ঘোড়াটা দুর্বল। শুধু দুর্বল বলতে দুর্বল? ওরা মারাত্মক দুর্বল। টেলিভিশনের পর্দায়, নাটক, সিনেমাতে আমরা যে ঘোড়াগুলোকে টকবক করে চলতে দেখি, যে ঘোড়াগুলোকে তীব্র বেগে ছুটতে দেখি, তারা কতটাই না চমৎকার শক্তির অধিকারী। আমাদের চোখ জুড়িয়ে আসে সে সকল দৃশ্য দেখে। অথচ কক্সবাজারের ঘোড়াগুলোর অবস্থা ব্যতিক্রম। সমুদ্রের তীরে প্রধান কিছু জিনিস যেগুলো সর্বদা মজুদ থাকে, তন্মধ্যে ঘোড়া অন্যতম। গোটা দিন একের পর এক যাত্রীকে অশ্বপৃষ্ট যাত্রা উপভোগ করানো ঘোড়াগুলো কতটা শক্তিশালী, যারা রোজ চাবুকের আঘাতের মাধ্যমে সামনে এগোচ্ছে, যাদের বিশ্রাম নেই, কাজই নিজেদের অন্যের নিকট বিলিয়ে দিয়ে মনিবের পেটে আহার তোলা। আচ্ছা, ওরা যদি বলতে পারত, তখন কি ওরা বলতো না, আমাদেরও কষ্ট হয় মালিক? আদি প্রদীপ্তাকে নিয়ে সমুদ্রের বড্ড নিকটে এসে থামে। উন্মাদের মতো ছুটতে ছুটতে একটা ঢেউ এসে ক্ষণের ব্যবধানে ভিজিয়ে দিয়ে গেল দুজনার চরণ। প্রদীপ্তার দেহ শিরশির করে ওঠে। শির দ্বারা বেয়ে গড়িয়ে নামে শীতলা পদার্থ। মেয়েটা আটসাট হয়ে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আদিবের বাহু। ভয়ে আতঙ্কে কেন যেন করলো এটা। রাতের সমুদ্র, স্বচ্ছ জল স্পষ্ট না হলেও ঘোলাটে রঙের প্রতিটা তরঙ্গ, শুভ্র রঙের সাগরের ফেনাগুলো খুব স্পষ্ট। প্রদীপ্তার সমুদ্রের উত্তাল ঢেউ পছন্দের। ও সমুদ্রকে যতটা সুন্দর রূপে মানসপটে এঁকেছে, তার চেয়ে ভয়ঙ্কর সুন্দর রূপে আবিষ্কার করল। হাওয়ার শোষ আওয়াজ, সমুদ্রের ভয়ঙ্করভাবে গর্জে ওঠা প্রদীপ্তাকে আনমনে ভীত করে কিঞ্চিত। পর মুহূর্তেই প্রিয় মানবের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে আঁচ করতে ভয় ঘুচে গেল সম্পূর্ণ। আপনি আর সমুদ্র দুটো জিনিসই আমার ভীষণ পছন্দের। প্রদীপ্তা ডাগর ডাগর হরিণী চক্ষু যুগল নিক্ষেপ করে আদিবের দিকে। নরম কণ্ঠে শুধায়, আপনার সমুদ্র কতটা পছন্দ? আদিব ভাবলেশীনভাবে জবাব দিল। আপনার চেয়ে এক কাঠি কম। আগ্রহী প্রদীপ্তা জানতে চায়, একটুখানি কম কেন? আদিব সুপুরুষের ন্যায় প্রদীপ্তাকে আগলে নিয়ে বলল, কারণ আপনার স্বামী আপনাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসার চেষ্টা করছে। লাজে মূল্যবোধ হয়ে প্রদীপ্তা টসটসে লালাপ বর্ণ হয়ে উঠল অপভ্রংশে। ফের ঢেউ ছুটে এলো দুজনার দিকে। আদিব এবার মৃদু হেসে বলে, আমি আমার ভীষণ শখের জায়গায় দাঁড়িয়ে খুব প্রিয় একজনকে জড়িয়ে আছি। বলুন তো, আমার চেয়ে ভাগ্যবান এই ভুবনে আর কে আছে? সমুদ্রের হিংসা হলো যেন। এবার আর একটু বড় সড়ো ঢেউ ছুটে এলো, শরীরের অর্ধেক ভাগই ভিজিয়ে দিল দুজনার। সমুদ্র কি ঈর্ষান্বিত? নিজের ভালোবাসার ভাগটুকু প্রদীপ্তাকে দিতে নারাজ? হয়তো হবে। আদিব প্রদীপ্তাকে আর একটু দৃঢ়তার সহিত জড়িয়ে ধরে হেসে ওঠে। প্রদীপ্তার কানে কানে বলে, আপনার সমুদ্র আপনার উপর রেগে গেছে। সে নিজের ভালোবাসার ভাগ কাউকে দিতে নারাজ।
প্রদীপ্তা ঢেউগুলোর দিকে চেয়ে একগাল হাসল, মনস্থ কণ্ঠে বলল, আমিও না। আদিফ নীরবে হাসে। সমুদ্রের স্রোত আরও বয়, দারুণ একখানা মুহূর্ত যা ব্যাখ্যা বিশ্লেষণের বাইরে। সমুদ্রের পাড়ে প্রদীপ্তাদের থাকা হয় মধ্যরাত অবধি। মাঝে অবশ্য হোটেলে ফিরেছিল, তারপর আবার এসেছে। একান্তে দুজন রাত্রের উন্মাদের ন্যায় ছোটাছুটি করা সমুদ্র দেখেছে। প্রদীপ্তার চোখ যখন ঘুমে ঢুলুঢুলু, সেই মুহূর্তে আদিব ওকে নিয়ে হোটেলে ফিরে। নবোদিত প্রভাতের কোল ঘেঁষে সমুদ্রতট অলৌকিক নিসর্গের এক মগ্ন অধ্যায়স্বরূপ আবিষ্কার হয়েছে। দিগন্তের অন্তরালে সূর্য উদিত হচ্ছে। অম্বরের অলিন্দ ফুরে বেরোনো গৌরবর্ণ দীপশিখা নিজস্ব কিরণছটা জলের বুকে ছড়িয়ে দিচ্ছে নির্মোহ সোনালি তরণী হয়ে। ঢেউগুলো মোটেও উদ্দাম নয়, বরং তারা ভীষণ শান্ত আপাতত। কোমল রূপে তটে লুটিয়ে পড়ছে আর ফেনিল অলোক ছড়িয়ে দিচ্ছে বালুকার বক্ষে। বালুচরে ভেসে উঠেছে ঝিনুকগুলো, ফকফকে সাদা কিংবা একটু ব্যতিক্রম ধরনের ঝিনুক। সেই বিস্তীর্ণ প্রভাতের মঞ্চে দুজন মানুষ পাশাপাশি দাঁড়ালো। একজনের দৃষ্টিতে সূর্যোদয় বন্দী হচ্ছে, তো অন্যজনের চোখে পাশের ব্যক্তির মুগ্ধ চোখের চাহনির সুন্দরতম দৃশ্য। দূরে একাকী গাংচিলের ডানায় সূর্যালোকের ঝরঝরে ছায়া ছড়িয়ে যাচ্ছে। লবণাক্ত হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে তাদের কাঁধ, চুল, দেহ, নিঃশ্বাস এবং কি সর্বত্র। প্রদীপ্তার গায়ে শুভ্র রঙের শাড়ি জড়ানো, গোটা শুভ্র শাড়ি জুড়ে আবার লাল বর্ণের গোলাপের বসবাস। চমৎকার নকশা আঁকা গোলাপ। আদিফের গায়ে সফেদ শার্ট, হাওয়ার তালে তালে ঝরঝরে চুলগুলো উড়ছে। কি যে দারুণ দেখাচ্ছে আদিফকে তার বলতে। প্রদীপ্তা সূর্যোদয় ছেড়ে আদিফের দিকে নজর দিল। আদিফ বলে ওঠে, আপনি জানেন, প্রকৃতির শ্রেষ্ঠতম অলংকার সূর্যোদয় এবং সূর্যাস্ত। যেমন নারীর প্রকৃত অলংকার লজ্জা। আপনি জানেন এমনটা কেন? কারণ সূর্যোদয় এবং সূর্যাস্ত আমাদের শিখিয়ে যায় যে প্রান্তকে আমরা অবসান ভেবে গুটিয়ে নিই, সেখানেই আসলে নবযাত্রার গোপন দ্বার উন্মোচিত হয়। আপনি আমার জীবনে সূর্যোদয় নেয় প্রদীপ্তা, মাত্রাধিক সৌন্দর্যে অনিবার্য, যার উপস্থিতিতে আমার রোজকার প্রতিটি কদম সঠিক পদক্ষেপ পায়, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ কিছু, ভালো থাকার অন্যতম মাধ্যম। প্রদীপ্তা শুষ্ক ঢোকে গলা ভেজায়। আদিফের পানে চেয়ে রয় বহুক্ষণ। হঠাৎ করে কি যেন হলো। প্রদীপ্তা আদিফের হাতটা ছেড়ে ছুট লাগায় বহু দূরে। আদিফের ভ্রু কুঞ্চন হয়। ও কিছু শুধাতে গেলে প্রদীপ্তা খিলখিল করে হেসে ওঠে। দূর হতে চিৎকার করে বলে, পারলে ধরে দেখান। প্রদীপ্তার কথায় আদিফ হেসে ফেলে। কই ছোট ছোট কদম ফেলে ছুটে যাওয়া তার প্রেয়সী, কই লম্বা কদমের অধিকারী আদিফ। তার মধ্যে আবার প্রদীপ্তার শাড়ি সামলে ছুটছে। ছোটার তালে তালে শুভ্র আঁচল উড়ছে, পাশাপাশি উড়ছে উন্মুক্ত দীঘল কালো কেশ। আদিফের বক্ষপিঞ্জরে প্রবল লহরী তুলে ছুটে চলেছে মেয়েটা। আদিপ একটু সময় দেয় প্রদীপ্তাকে, পরমুহূর্তে ছুট লাগায় কঠিনতম কদম। প্রদীপ্তা আতঙ্কে আর একটু জোরে ছুটে। জনশূন্য সমুদ্রের তীর ওর হাসির শব্দে প্রকম্পিত হয়। আদিফের মুখেও চন্দ্রকায়া হাসি। প্রদীপ্তা ছুটতে ছুটতে পেছন ফিরে দেখে আদিফ খুব কাছে চলে এসেছে। মেয়েটা আর একটু জোরে ছোটার প্রয়াস চালায়, ফের পিছু মুড়ে চাইলে আটকে ওঠে। গোটা সমুদ্র পার ফাঁকা, আদিফ নেই। মুহূর্তের মাঝে আদিফ কোথায় গেল? প্রদীপ্তার আদল রক্তশূন্য হয় ক্ষণিকেই। ওর মস্তিষ্ক শূন্য হয় প্রায়। আতঙ্কে অক্ষিকোটর ভরবে ভরবে ভাব। তৎক্ষণ নির্মেদ উদরে শক্ত হাতের থাবা এসে পড়ে। কঠোর বেষ্টনীতে আবদ্ধ হতেই কেঁপে ওঠে প্রদীপ্তা। ও আতঙ্কে চিৎকারও করে মৃদু, তবে পরমুহূর্তে মৃদু কণ্ঠস্বরটা কানে বাজতে থেমে যায়। আপনাকে ধরা খুব সহজ কাজ প্রদীপ্তা, ভীত করা তার চেয়েও সহজ। প্রদীপ্তা আহত নেত্রে আদিফের দিকে ফিরে তাকালো। সত্যি ভয় পেয়ে গিয়েছিল ভীষণ। ও অভিমানে চোখ দুটো নামিয়ে নিতে আদিফ অনুতাপ প্রকাশ করে। আই এম সরি।
কথাটুকু বলে প্রিয়তমাকে বুকে জড়িয়ে নিতেই তার রাগ অভিমান গলে জল। আদিব আর একটু গলিয়ে দিল ওকে। আসুন, ঝিনুক কুড়িয়ে দিই, অনেকগুলো দেব। প্রদীপ্তা মুখ তুলে চাইল। আদিব মিষ্টি করে বলল। একটু হাসুন। প্রদীপ্তা মুচকি হাসলো। ব্যাস, এটুকুতেই আদিবের সুখ প্রশান্তি। ও আজ সমুদ্রের সম্মুখে দাঁড়িয়ে তার প্রিয়তমাকে আঁকড়ে বড্ড আবদারি কণ্ঠে বলল, প্রদীপ্তা, সারা জীবন হাসবেন কেমন? আপনার মুখের হাসি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওটা আমাকে প্রশান্তি দেয়, যেমনটা সমুদ্রের পাড়ে স্বচ্ছ প্রকৃতির বুকে দাঁড়ালে মানুষ অনুভব করে, ঠিক তেমন স্বস্তি। প্রদীপ্তা নীরবে ঘাড় কাত করল। প্রতিশ্রুতি রক্ষার্থে কতটা সফল সে তা পরে দেখা যাবে। ওরা কাছে গেল জলের, তখন ঢেউগুলো খুব কাছে। আদিপাজ গোটা শুভ্রতায় মোড়ানো, একদম সমুদ্রের ঢেউগুলোর ন্যায়। প্রদীপ্তা ভীষণ মুগ্ধ চোখে সমুদ্রের ঢেউগুলোকে দেখে যাচ্ছে এক ধ্যানে। যদিও বা এসবের আড়ালে কল্পনা জুড়ে আদিফের বিচরণ। সহসা আদিব এক ফুটো ভর্তি ঝিনুক কুড়িয়ে প্রদীপ্তার নিকট এলো। চোখের সামনে তুড়ি বাজানোর পর সম্বিত ফিরল প্রদীপ্তার। ওখানে চমকে চাইতেই আদিব মদির গলায় বলল, অত মুগ্ধ নয়নে ওদিকে তাকাবেন না, আমি ঈর্ষান্বিত হচ্ছি। আপনার চোখের এমন দৃষ্টির হকদার একমাত্র আমি। আমাদের সীমাবদ্ধ রাখুন। প্রদীপ্তা কুণ্ঠায় মেয়ে আসে। মানুষটা একটা জাতা, নয়তো সাগরের ঢেউকেও কেউ হিংসে করে, যা আবার আদিফের খুব প্রিয়। প্রদীপ্তা কি করে বলবে? এতক্ষণ ধরে ওসবের দিকে চেয়ে সন্তর্পণে প্রদীপ্তা কল্পনায় এঁকে চলছিল আদিফকে। সমুদ্র ঘেঁষে একে অপরের হাতে হাত রেখে হাঁটার সময় প্রদীপ্তা নমনীয় কণ্ঠে ডাকে, কমান্ডার শুনছেন? আদিব এই ডাকটা খুব উপভোগ করে। সর্বদা ডাকলে হয়তো এতটা তীব্র ভালো লাগা কাজ করতো না। হুটহাট ডাকে বলেই হয়তো এত লাগে। মাখন মাখন একটা ভাব আছে ডাকটায়। আদিব ধীরে সুস্থে জবাব দিল, বলুন মিসেস। প্রদীপ্তা মৃদু কণ্ঠে চমৎকার ভঙ্গিতে বলল, আপনাকে সমুদ্রের ঢেউয়ের মতো সুন্দর লাগছে। আদিব সাবলীল ভাষায় বলে, ওগুলো সমুদ্রের ফেনা প্রদীপ। প্রদীপ্তা নাক কুচকায়। থরি না সমুদ্রের ফেনার কথা মুখে এনেছেও। প্রদীপ্তা বিশাল উঁচুতে উঠে যাওয়া উত্তাল ঢেউয়ের দিকে আঙুল তাক করে আদর মিশ্রিত কণ্ঠে বলে, ওগুলো ঢেউ, আপনি ওগুলো চেনেন না? আপনার না সমুদ্রের সাথে বিশাল সম্পর্ক? এই চোখের জ্যোতি নিয়ে নৌবাহিনীর বিশেষ অফিসার হলেন কি করে? ভীষণ আদর আদর ভাব নিয়ে কেমন ঠাট্টা করে ওঠে আদিবের হৃদয়েশ্বরী। একটুখানি ভাবনা চিন্তাহীন। এখানে অন্য কেউ হলে আদিবের রাগ হতো। সরাসরি পেশা সম্পর্কিত এমন মজা তার নিকট বরখাস্ত নয়। তবে এমন আদর আদর গলায় বললে কি আর করার। মাথা নোয়াতে বাধ্য আদিব ও মস্তক নত করে অপরাধী সুরে বলে, দুঃখিত মহোদয়া, এই অধমের ভীষণ ভুল হয়েছে, সে বিশেষভাবে ক্ষমা প্রার্থী। বিনিময়ে মুচকি হাসি প্রদীপ্তা। আদিব ফের বলে, সত্যি ক্ষমা প্রার্থী। প্রদীপ্তার পদযুগল থামে ও নিভু নিভু চোখে আদিবের পানে চায়। আদিব ফের একই বাণী বলে, দুঃখিত তো। প্রদীপ্তার অধর যুগল একে অপরের সঙ্গ ছাড়ে। মারাত্মক ফাঁসাচ্ছে মানুষটা। প্রদীপ্তা কি মুখে বলবে, হ্যাঁ যান ক্ষমা করে দিলাম? ও কখনো এইসব উচ্চারণ করতে পারবে না। তার সুবিধা নিচ্ছে আদিব। আদিব মিটিমিটি হেসে আবার বলে, প্রদীপ্তা, এত নির্দয় কেন আপনি? আমি সত্যিই দুঃখিত। প্রদীপ্তা মিহি কণ্ঠে বলে, আপনি এমন করছেন কেন? আদিব ও নাটকীয় ভঙ্গিতে বলল, কি করলাম? আপনি তো ক্ষমা করছেন না। প্রদীপ্তা অধর ভেজায়, অস্বস্তিতে মুখ ফিরিয়ে নেয়। আদিব হেসে পুনরায় বলে, প্রদীপ। প্রদীপ্তা বহু কষ্টে শুধু বলে, করেছি। এতটুকু শোনার আশায় ছিল হয়তো আদিব। সঙ্গে সঙ্গে সুযোগ লুফে নিতে ভোলে না সে। ও ভীষণ উদাসীন কণ্ঠে বলে, কি করে বুঝবো? আপনি জড়িয়ে ধরলেন না তো? প্রদীপ্তের চক্ষু চড়ক গাছ। আদিবের মাথা গেছে, সত্যি গেছে। প্রদীপ্তের পক্ষে নিজ থেকে আদিবকে জড়িয়ে ধরা অসম্ভব। ওর গাল গরম হয়ে এলো, চিবুক নামালো গলায়।
মেয়েটা লজ্জায় একটু জোরে কদম ফেলতে গিয়েছিল কি অমনি মুখ থুবড়ে পড়তে লাগলো জলে। সঙ্গে সঙ্গে আদিব সামলে নেয়, বড্ড পাকা হাতে আঁকড়ে নেয় ওকে। প্রদীপ্ত ভীত নয়ন মেলে তাকাতেই আদিব সুধাময়ী গলায় বলে, পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আমি আজই তো সামলে নিতে, এখন পরে এমনকি অনন্তকাল। প্রদীপ্ত সময় নিয়ে ভাবলো এই মানুষটা ব্যতীত ওর অস্তিত্ব ঠিক কোথায় হতো। আদৌ আজকের প্রদীপটা আজকের ন্যায় রইতো তো? পরবর্তী দিন আয়নার সম্মুখে দাঁড়িয়ে তৈরি হচ্ছে প্রদীপটা। আজ সমুদ্র সাজার ইচ্ছে হয়েছে তার।